গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের রেলওয়ে গ্রুপ ডির আজকে 4 নম্বর ক্লাস, প্রিভিয়াস ইয়ার জিকে। তো আই বাটনে পুরো প্লেলিস্টের লিঙ্ক আছে। তোমাদের আগে আরআরবি এনটিপিসিও করিয়েছি, সরি। আর আরআরবি যে আমাদের গ্রুপ ডি, আরআরসি গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের আমি পরপর করাচ্ছি এবং ইউটিউবে পুরো প্লেলিস্ট তোমাদের রয়েছে। তো আজকে এটা আমাদের ডে 4 হবে। আর তোমাদের সকালে আমি আজকে ডিসেম্বর 2024-এর বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি দেখে নাও। ওটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট 2024-এও দেওয়া আছে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট 2025-এতেও তোমাদের দেওয়া আছে। কেমন? আর আজকে এটার পরে তোমাদের কালকে কি কি ক্লাস আছে দেখে নাও। কালকে তোমাদের সকাল 9টার সময় রেলওয়ে গ্রুপ ডির অঙ্ক হবে, এনটিপিসি এবং গ্রুপ ডি। আর কালকে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদের থাকবে 10টার সময়, 10:30টার সময়। 6টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে। আর 7টার সময় তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স ক্লাস থাকবে একটা, তো সোহিনী ম্যামের। তো টেলিগ্রামে সব লিঙ্ক শেয়ার করা থাকবে, ওখান থেকে সবাই দেখে নিও। আর পিডিএফ মক টেস্ট নোটসের জন্য আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে। কেমন? চলো বন্ধুদের সাথে চটপট সেশনটা শেয়ার করে দিয়ে দেখো এই প্রশ্নগুলো যেগুলো আমাদের এসেছিল বিগত কয়েক বছরে। কোন রাজ্যে সবচেয়ে পুরানো তৈলকূপ রয়েছে? ঠিক আছে, তো এটা আমাদের আসামে রয়েছে। ডিগবয়, সবাই নাম শুনেছ। সেই ডিগবয় হচ্ছে অসমের তৈল শহর নামে পরিচিত। এই স্থানে এশিয়ার মধ্যে প্রথম তৈলকূপ খনন করা হয়েছিল 1901 সালে। এখানে আসাম অয়েল কোম্পানি লিমিটেডের উদ্যোগে প্রথম শোধনাগারটা কাজ শুরু করেছিল। বর্তমানে ডিগবয়ে সবচেয়ে পুরানো তৈলকূপ আছে। আর ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড 1981 সাল থেকে অসম অয়েল কোম্পানি লিমিটেডের শোধনাগার এবং বিপণন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। ভারতে পেট্রোলিয়ামের বৃহত্তম উৎপাদক হচ্ছে রাজস্থান, তারপরে গুজরাট এবং আসাম। তারপরে দ্বিতীয় ভারতীয় মহিলা ফুটবল খেলোয়াড় হিসাবে কে অর্জুন পুরস্কার পেয়েছেন? তো দেখো এইগুলো পেয়েছে ওনাম বেমবেম দেবী। প্রথম মহিলা ফুটবল খেলোয়াড় হিসাবে 1983 সালে শান্তি মল্লিক এই পুরস্কার পেয়েছিলেন। ওনাম বেমবেম দেবী ভারতীয় ফুটবলের দুর্গা নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বললাম, ভালো করে নোট করে রাখবে। ভারতীয় ফুটবলের দুর্গা ওনাম বেমবেম দেবীকে বলা হয়। তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা এবং 1995 সাল থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম খেলা শুরু করেন। আর 2015 সালে শিলংয়ে সাফ গেমস এ স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট, জরায়ুতে ভ্রূণের পুষ্টি সরবরাহকারী কলাকে ড্যাশ বলা হয়? প্লাজেন্টা বলা হয়। প্লাজেন্টার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে জরায়ুতে পুষ্টি অর্জন করে। প্লাজেন্টা শিশুকে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য বর্জ্য পণ্যগুলোকে বর্জন করতে সাহায্য করে। গর্ভাবস্থার অন্তিম পর্যায়ে প্লাজেন্টা মায়েদের থেকে ভ্রূণের মধ্যে অ্যান্টিবডি স্থানান্তরিত করে। হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন HCG প্লাজেন্টা থেকে নিঃসৃত হয়। তারপর ড্যাশ প্রকৃতিতে এককভাবে ঘটে না। প্রকৃতিতে এককভাবে ঘটে না মানে একা বল থাকতে পারে না। অ্যাকচুয়ালি নিউটনের মতে দুটো বস্তুর পারস্পরিক মিথস্ক্রিয়াকে বল বলে। এটা নিউটনের তৃতীয় সূত্র, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ার সমান বিপরীত মানে বিপরীতমুখী এবং সমান প্রতিক্রিয়া বল রয়েছে। তো এটা হচ্ছে এইটার বেস আর কি, এই প্রশ্নটার। ভরবেগ মানে হচ্ছে কোনো বস্তুর ভর আর বেগের গুণফল, আর ভরবেগ কোনো বস্তুর গতির পরিমাণ। গতির একক হচ্ছে তোমার কেজি মিটার পার সেকেন্ড, অ্যাকচুয়ালি এটা মানে ভরবেগের একক। ঠিক আছে। আর বেগ হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো বস্তুর সরণ, এটা হচ্ছে ভরবেগের একক। ঠিক আছে, এখানে গতি লেখা আছে, ভরবেগের একক হবে। আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। চাপ এর একক কি? এই চাপের একক হচ্ছে বল বাই ক্ষেত্রফল, পাস্কাল, এসআই পদ্ধতিতে পাস্কাল। তারপর ড্যাশ অঙ্কুরোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করতে পারে? এর মধ্যে অঙ্কুরোদ্গম পদ্ধতিতে জনন সম্পন্ন করতে পারে হাইড্রা। হাইড্রা পুনরুৎপাদন এবং অঙ্কুরোদ্গম পদ্ধতির দ্বারা জনন সম্পন্ন করতে পারে। এই পুনরুৎপাদন পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত বা হারিয়ে যাওয়া অংশের পুনঃবৃদ্ধি ঘটে। হাইড্রা যৌন জনন আর অযৌন জনন উভয়ই সম্পন্ন করে। আর এটা হচ্ছে ফাইলাম কোয়ালেন্টেরা প্রজাতির অন্তর্গত প্রাণী।
তোমরা বুলেট ব্যাচটা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য ট্রাই করবে। এখানে তোমাদের এনসিইআরটি ফুল সিলেবাস আছে, ফুল সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, কনসেপচুয়াল ক্লাস তোমাদের এই ব্যাচটা চলছে এবং 31 জানুয়ারি পর্যন্ত তোমাদের এই বিশেষ অফার রয়েছে, 50% ডিসকাউন্ট। এরপরে প্রাইসটা বেড়ে যাবে, আর এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট, 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে পুরোটা। চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মক টেস্ট আর ফুল লেন্থ মক টেস্ট দুটোই তোমাদের এখানে রয়েছে। প্লাস এখানে তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, পিডিএফ এগুলো তোমরা পাচ্ছই। প্লাস এখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং ফোরাম রয়েছে। তো এই রিলেটেড আরও ডিসকাস করার জন্য কোনো কোয়ারিজ থাকলে, কোনো হেল্প দরকার হলে তোমরা এই নাম্বারে অবশ্যই গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করে নিও। আর যারা যারা এসএসসি ফাউন্ডেশন ব্যাচে জয়েন করতে চাও জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য, তারা প্রাপ্তি ব্যাচটা এখানে দেখবে। প্রত্যেকটা ক্লাসের ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এখানে অ্যাভেলেবেল, অর্থাৎ প্রত্যেকটা কোর্সেরই প্রথম ক্লাসগুলো তোমাদের জন্য এখানে সব ওপেন করা আছে। কেমন? তো ফার্দার ডিসকাশনের জন্য এই নাম্বারে সবাই যোগাযোগ করে নিও। পরের প্রশ্ন আমরা চলে আসবো, কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। 1947 সালের 29শে আগস্ট গণপরিষদে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে খসড়া কমিটি গঠন করা হয়। বিএন রাও গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। আর খসড়া কমিটির সদস্যরা ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, এন গোপালস্বামী, বি আর আম্বেদকর, কে এম মুন্সি, মোহাম্মদ সাদুল্লাহ, বি এল মিত্র, আর মানে এন মাধব রাও, ডিপি খৈতান, টিটি কৃষ্ণমাচারির জায়গায়। 1946-এ 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তারপরে একটি গ্যালভানোমিটার ব্যবহার করা হয় ড্যাশ। একটি গ্যালভানোমিটার কখন ব্যবহার করা হয়? তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে একটি গ্যালভানোমিটার ব্যবহার করা হয়। 1820 সালে জোহান সোয়েগার গ্যালভানোমিটার আবিষ্কার করেছিলেন। একটা অ্যামিটার বিদ্যুতের তীব্রতা পরিমাপ করার জন্য এটা ইউজ করা হয়। আমরা জানি একটা অ্যামিটার কি করতে ব্যবহার করা হয়, বিদ্যুতের মানে অ্যামিটার আমরা তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে ব্যবহার করি। অ্যামিটার তড়িৎ প্রবাহ মাত্রা। কেমন? আচ্ছা, নিম্নলিখিত কোনটি একই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? এর মধ্যে একই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় হচ্ছে তোমার প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম ছাড়া ক্রিপ্টন, আর্গন, নিয়ন এগুলো সব নোবেল গ্যাস বা মানে পর্যায় সারণীর 18তম শ্রেণীর অন্তর্ভুক্ত। আর প্ল্যাটিনাম 10th মানে শ্রেণীর 10ম শ্রেণীর মৌল, মানে সন্ধিগত একটা ধাতু আর কি। তারপর হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু 2018 সালের জানুয়ারি মাসে কোথায় আইক্রিয়েট কেন্দ্রের উদ্বোধন করেছেন? আইক্রিয়েট কেন্দ্রের উদ্বোধন করেছেন কোথায়? আহমেদাবাদে। দ্য ইন্টারন্যাশনাল সেন্টার অফ এন্টারপ্রিনিয়রশিপ অ্যান্ড টেকনোলজি হলো গুজরাট সরকারের একটি সরকার আর বেসরকারি অংশীদারিত্ব সহযোগে গড়ে ওঠা এক উদ্যোগ, যার মাধ্যমে অর্থ পরিচালনা এবং দপ্তরের জায়গা প্রদানের মাধ্যমে শিল্পোদ্যোগের বিকাশে সহযোগিতা করা হচ্ছে। তারপরে নিম্নলিখিত কোনটি একটি ক্যাটায়ন? এর মধ্যে ক্যাটায়ন কোনটা? মানে ধনাত্মক আয়ন। ক্যাটায়নকে আমরা ধনাত্মক বলি আর অ্যানায়নকে বলি ঋণাত্মক আয়ন। তো এখানে অ্যামোনিয়াম হয়ে যাবে। অ্যামোনিয়াম মানে হচ্ছে কি NH4+, ধনাত্মক। ওকে, এটা ধনাত্মক আধানযুক্ত আয়ন, মানে এবং এটা ক্যাথোডের কাছে তড়িৎ বিশ্লেষণের সময় উৎপন্ন হয়। অ্যামোনিয়া একটা ক্ষার, যখন এটা অ্যাসিডের সাথে মিশ্রিত হয় তখন এটা H+ আয়ন দেয় এবং অ্যামোনিয়াম আয়ন গঠন করে। একটা পরমাণু বা অণু স্থিতিশীল কাঠামো তৈরি করার জন্য ইলেকট্রন ত্যাগ করে, লাভ করে, যার মাধ্যমে ক্যাটায়ন কিংবা অ্যানায়ন তৈরি হয় আর কি। অর্থাৎ ধরো সোডিয়ামের বাইরে 11টা আছে মৌল, অর্থাৎ প্রথম কক্ষে 2টো আছে, তারপরের কক্ষে ধরো 8টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আর বাইরে থাকবে একটা। টোটাল যেহেতু 11টা, 2টো 8টা 10টা। তো এখানে সোডিয়াম ধরো মানে একটা স্থিতিশীল, সবসময় চাই যে কোনো মৌল যে বাইরের কক্ষে 2টো বা 8টা থাক, ঠিক আছে? তো 8টা যখনই ও চাইবে, তার মানে এই একটাকে ছেড়ে দেওয়ার সুবিধা হবে, তার মানে একটাকে ছেড়ে দিতে চাইবে। সিএল যেমন, সিএলের বাইরে আছে 7টা, তো সেখানে 7টার সাথে সে যদি আরেকটা নিয়ে নেয় সিএল, তাহলে সিএলেরও 8টা হয়ে গেল, এখানে সোডিয়ামেরও এইটা ছেড়ে দিলে এর বাইরের কক্ষ এইটা হয়ে যাবে এবং বাইরের কক্ষে তখন 8টা হয়ে যাবে। এইভাবে NaCl মানে আমাদের সাধারণ নুন তৈরি হয় এবং এটা তড়িৎযোজী বন্ধনের সাহায্যে তৈরি হয়।
তো তখন যখন সোডিয়ামের এই একটা বেরিয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা কি বলি, Na+ বলি। ঠিক আছে, তখন এটা ক্যাটায়ন হয়ে গেল, কেননা ওর থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে। আর Cl এর ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, এখানে ও একটা এক্সট্রা ইলেকট্রন নিয়ে নিয়েছে, Cl- হয়ে যাবে, তখন এটা অ্যানায়ন হয়ে গেল। Na+ আর Cl- যোগ হয়ে NaCl হয়ে গেল, এরকম ভাবে। তারপরে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়ামের মধ্যে কি সাদৃশ্য রয়েছে? লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে সাদৃশ্য রয়েছে, এদের প্রত্যেকের সর্ববহিস্থ উপকক্ষপথে একটি ইলেকট্রন রয়েছে। দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা প্রথম শ্রেণীর অন্তর্গত এবং সেই জন্য এরা ক্ষারীয় ধাতু, আমরা জানি ওরা প্রথম শ্রেণীতে রয়েছে। অক্সিজেনের উপস্থিতিতে লিথিয়াম অক্সাইড তৈরি করতে পারে, সোডিয়াম তৈরি করে সোডিয়াম অক্সাইড, আর পটাশিয়াম তৈরি করতে পারে পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড। আর এরা অন্য যৌগের সাথে বিক্রিয়া করে এবং এটা নিষ্ক্রিয় মৌল কিন্তু নয়। তারপরে ভূতাপীয় শক্তির উপর ভিত্তি করে গড়ে ওঠা মণিকরণের শক্তি কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? মণিকরণ ভূতাপীয় শক্তি উৎপাদন কেন্দ্র, এটা হিমাচল প্রদেশে রয়েছে, পার্বতী নদীর তীরে পার্বতী উপত্যকায় রয়েছে। তারপরে আন্তর্জাতিক মুদ্রা লেনদেনের সাথে সম্পর্কিত IMF এর পুরো কথাটি কি? IMF মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। 1945 সালে IMF প্রতিষ্ঠিত হয়। সদস্য রাষ্ট্র হচ্ছে 91টা, অর্থাৎ 91টা মেম্বার কান্ট্রি রয়েছে IMF এর। সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন DC। তারপরে নিম্ন প্রদত্ত মৌলগুলির মধ্যে কোন মৌলটি আকারে ক্ষুদ্রতম? Al3+। পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে সরতে থাকলে পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পায়, মনে রাখবে, খুব আসে পরীক্ষাতে। আর এখানে যে কটা আছে তোমার অপশনে, এর মধ্যে অ্যালুমিনিয়ামের মধ্যেই সর্ববহিস্থ কক্ষে মানে যোজ্যতা উপকক্ষ আর কি, সব থেকে বাইরের কক্ষটাকে আমরা যোজ্যতা কক্ষ বলি। তো সেখানে 3টে তোমার হচ্ছে ইলেকট্রন থাকে। তো সেই কারণে সর্ববহিস্থ কক্ষপথে আর নিউক্লিয়াসের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ সংকুচিত হয় আর কি। তাই অ্যালুমিনিয়ামের আয়নের আকার ক্ষুদ্রতম হয়ে থাকে এগুলোর মধ্যে। তারপরে শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়? টেস্টোস্টেরন নিঃসৃত হয় শুক্রাশয় থেকে। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষ যৌন হরমোন, এটা পুরুষ প্রজনন কলা যেমন শুক্রাশয় এবং প্রোস্টেট এর বিকাশে মুখ্য ভূমিকা গ্রহণ করে, এটা শরীরে লোমের আধিক্য ঘটায়। তারপরে নিম্নলিখিত যৌগগুলিকে তাদের কার্বন বন্ধনীর দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছে। ইথাইন, ইথিন আর ইথেন। ঠিক আছে, এগুলো সব কটা তোমাদের সোহিনী ম্যাম আশা করি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ক্লাসে। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম নাগভট্ট। প্রতিহারদের গুর্জরও বলা হয়ে থাকে। অষ্টম থেকে একাদশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে তারা উত্তর আর পশ্চিম ভারতে শাসন করত। যশপাল ছিলেন প্রতিহার রাজবংশের শেষ শাসক। প্রথম নরসিংহদেব ছিলেন প্রাক মধ্যযুগীয় উড়িষ্যার পূর্ব গঙ্গবংশের শক্তিশালী সম্রাট। আর প্রথম নরসিংহদেব 1238 থেকে 1264 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। হর্ষবর্ধন ছিলেন বর্ধন রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট, তার রাজধানী ছিল থানেশ্বর। আর রামচন্দ্র ছিলেন ভারতের দাক্ষিণাত্যের সোন বংশের একজন শাসক। তিনি বর্তমানে মহারাষ্ট্রের অংশ দেবগিরিতে তার রাজধানী স্থাপন করেছিলেন, মানে পরবর্তীতে। তারপরে নিম্নলিখিত কোন সূত্রটি ধাতব তারের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এবং এর প্রান্তগুলির মধ্যে উপস্থিত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ককে বিবৃত করে? ওহমের সূত্র। ওহমের সূত্র কি? একটি অপরিবর্তিত ভৌত অবস্থায় বা ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, যদি না পাল্টায়, মানে ভৌত অবস্থা বলতে উষ্ণতা, চাপ এইগুলোর কথা বলা হয়। তো যদি এটা অপরিবর্তিত থাকে তাহলে একটি বর্তনীর মধ্যে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য মানে ভোল্টেজের সাথে সমানুপাতিক হয়। আর গাণিতিকভাবে এটাকে লেখা যায় ভি সমানুপাতিক আই। আর এই সমানুপাতিক চিহ্নটাকে আর দিয়ে প্রতিস্থাপিত করলে আমাদের বেরোয় ভি ইকুয়ালস টু আই আর। এখানে আরটাই আমাদের হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ।
নিম্নলিখিতদের মধ্যে কে ভারতের প্রাচীন গ্রন্থ নাট্যশাস্ত্রর সংকলন করেছিলেন? নাট্যশাস্ত্র সংকলন করেছিলেন ভরতমুনি। তার গ্রন্থে তিনি তাণ্ডব এবং লাস্য নামের এই দুই ধরনের নৃত্যের উল্লেখ করেছেন। এই গ্রন্থে তিনি ধ্রুপদী নৃত্যের কথা বলেছেন। ভারতবর্ষে 8 প্রকার ক্লাসিক্যাল ডান্স রয়েছে আমাদের: ভারতনাট্যম, কুচিপুড়ি, ওড়িশি, মোহিনীআট্টম, কত্থক, কথাকলি, সাত্রিয়া আর মণিপুরী। তার মধ্যে ভারতনাট্যমটা তামিলনাড়ুর, কুচিপুড়িটা অন্ধ্রপ্রদেশ, ওড়িশি ওড়িশা, মোহিনীআট্টম কেরালা, কত্থক উত্তরপ্রদেশ, কথাকলি কেরালা, সাত্রিয়া আসাম আর মণিপুরী মণিপুর। তারপরে কাপড় কাচার সোডার একটি অণুতে কতগুলি জলের অণু রয়েছে? 10টা জলের অণু রয়েছে। এর সংকেত হচ্ছে, দেখো এইটা Na2CO3.10H2। তো সোডিয়াম কার্বনেটের পুনঃকেলাসনের ফলে কাপড় কাচার সোডা পাওয়া যায়। কপার সালফেটের একটা অণুতে কতগুলো জলের অণু আছে? কপার সালফেটের ঠিক এরকম ভাবে যদি আমরা দেখি, দেখো এই প্রশ্নগুলো এসেছে, তো এটা 5টা অণু আছে, মনে রাখবে। কপার সালফেটের রাসায়নিক সংকেত এটা, দেখো 5H2.5H2। কপার সালফেট কেলাস আকারে থাকে, আর IUPAC-তে এর নাম হচ্ছে কপার সালফেট পেন্টাহাইড্রেট। আর কপার সালফেটের অন্য একটা নামও রয়েছে আমাদের বাণিজ্যিক নাম, সেটা হচ্ছে তুঁতে বা ব্লু ভিট্রিয়ল। নেক্সট, নিম্নলিখিত কেল্লা বা দুর্গগুলির কোনটিতে ছত্রপতি শিবাজী জন্মগ্রহণ করেছিলেন? শিবনাড়ি। 1630 খ্রিস্টাব্দের 19শে ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজী মহারাজ শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেছিলেন। এনার পিতা ছিলেন শাহজি ভোঁসলে আর জিজাবাই ছিলেন তার মাতা। 1674 খ্রিস্টাব্দে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ছত্রপতি উপাধিটা গ্রহণ করেন। মারাঠারা তাদের প্রতিবেশী দেশগুলির কাছ থেকে চৌথ বা স্বরদেশমুখী নামক খাজনা আদায় করত। তারপর যে মৌলটির পারমাণবিক সংখ্যা 57 সেটি ড্যাশে রয়েছে, কোথায় রয়েছে? ডি ব্লকে। 57 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ল্যান্থানাম। ডি ব্লকের মৌলগুলোকে অবস্থান্তর ধাতু বলে এবং এই মৌলগুলোর ডি কক্ষে যোজক ইলেকট্রন উপস্থিত রয়েছে, তাই এই ধাতুগুলোকে ডি ব্লক মৌল বলা হয়। ডি ব্লক মৌলগুলো পর্যায় সারণীর 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12 নম্বর শ্রেণীতে দেখতে পাওয়া যায়। আর ডি ব্লক মৌলগুলো যোজন কক্ষের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি N1, D1, 10, NS1, 2। ঠিক আছে। নিম্নলিখিত কোন শাসকের সাথে আইহোল অভিলেখ সম্বন্ধিত? দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী চালুক্য বংশের সম্রাট ছিলেন। আইহোল প্রশস্তি থেকে হর্ষবর্ধনের বিরুদ্ধে দ্বিতীয় পুলকেশীর সামরিক অভিযানের সাফল্য সম্পর্কে জানা যায়। চালুক্যদের রাজধানী ছিল বাতাপি বা বাদামি। আর আইহোল প্রশস্তি রচনা করেছিলেন কে? রবি কীর্তি। 630 খ্রিস্টাব্দে নর্মদার তীরে তিনি হর্ষবর্ধনকে পরাজিত করেন। তারপরে ইথানলকে ইথেনে রূপান্তর করতে ব্যবহৃত নির্জলীকরণ উপাদানটি হলো ড্যাশ। গাঢ় সালফিউরিক অ্যাসিড। এটা নির্জলীভবন বিক্রিয়া নামে পরিচিত। ইথানলের সংকেত CH3CH2OH, ইথেন হচ্ছে C2H3 আর সালফিউরিক অ্যাসিড H2SO4। রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? চম্বল নদীর উপর নির্মিত হয়েছে রানা প্রতাপ সাগর বাঁধ। রাজস্থান রাজ্যে অবস্থিত, 1970 সালে চালু হয়, 172 মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম। নেক্সট, নিম্নলিখিত কোন ফুলটি একলিঙ্গ? পেঁপে একলিঙ্গ ফুল। যেসব ফুলে শুধুমাত্র গর্ভকেশর বা পুংকেশর থাকে, দুটোর যে কোনো একটা, তাকে একলিঙ্গ ফুল বলে। ভুট্টা, পেঁপে, শশা এই জাতীয় ফুলেরও সাধারণ উদাহরণ। উভলিঙ্গ ফুল হচ্ছে যেসব ফুলে গর্ভকেশর আর পুংকেশর দুই রকমই থাকে। সূর্যমুখী, সর্ষে, জবা এগুলো এই ধরনের উভলিঙ্গ ফুলের উদাহরণ। তারপরে মধ্যকর্ণে অবস্থিত কোন তিনটি অস্থির দ্বারা, মানে অস্থির দ্বারা কর্ণের মানে কানের মধ্যে কম্পন বিবর্ধিত হয়? হ্যামার, অ্যাভিল আর স্টিরাপ। মধ্যকর্ণে অবস্থিত হ্যামার, অ্যাভিল আর স্টিরাপ এই তিনটে অস্থির দ্বারা কর্ণের মধ্যে কম্পন বিবর্ধিত হয়।
মানবদেহের কান দুটি কাজ সম্পন্ন করে এবং শ্রবণ আর দেহের ভারসাম্য বজায় রাখে। একটা কানের 3টি প্রধান বিভাগ রয়েছে, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। তারপরে এর মধ্যে কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? এর মধ্যে দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটা? তন্তুযুক্ত মূল। দ্বিবীজপত্রী উদ্ভিদকে ডাইকটও বলা হয় এবং এরা সপুষ্পক উদ্ভিদ হয়। ভ্রূণমূল থেকে এর মূল বিকশিত হয় আর বীজে দুটি বীজপত্র বা ভ্রূণপত্র থাকে, যেমন সর্ষে, করলা, তরমুজ, বেগুন, আপেল, আম, তেঁতুল ইত্যাদি। তারপরে 750 ওয়াটের একটা ওয়াশিং মেশিন প্রত্যহ 4 ঘন্টা ব্যবহার করা হলে একদিনে এই যন্ত্রটি কি পরিমাণ শক্তি খরচ করবে? এটা তোমাদের একটা অঙ্ক ছিল। এরকম অঙ্ক তোমাদের আগের কটা ক্লাসেও আমি দেখিয়েছি। দেখো এখানে 3 ইউনিট কি করে হবে। এখানে আমরা বিদ্যুৎ শক্তি যেটা করব সেটা হচ্ছে বিদ্যুৎ ক্ষমতা আর তার সাথে সময় করব। 750 ওয়াট তোমাকে বলা হয়েছে, তার সাথে আমরা 4 ঘন্টা ব্যবহার করছি। প্রত্যহ 4 ঘন্টা মানে এখানে আমরা 750কে শুধু 4 দিয়ে গুণ করে দেব। তাহলে কি হবে? তাহলেই আমরা বিদ্যুৎ শক্তি পেয়ে যাব। এখানে কিলোওয়াট ঘন্টা, এখানে আমাদের ওয়াট দিয়ে করা হয়েছে। দেখো 3000 ওয়াট বেরোলো। তো এখানে আমরা কি করব, এটা মানে ওয়াট আওয়ারে বেরিয়েছে, সেখান থেকে আমাদের এটা কি হয়ে যাবে, যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই 3 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তাহলে 3 ইউনিট আমাদের এখানে হয়ে যাবে। নেক্সট, সোডিয়াম ধাতু কিসে সংরক্ষণ করা হয়? সোডিয়াম ধাতু সংরক্ষণ কিসে করা হয়? খুব পরিচিত একটা প্রশ্ন। কেরোসিনে সংরক্ষণ করা হয় সোডিয়াম ধাতু। সোডিয়াম পটাশিয়ামের মতন ধাতুগুলো প্রবল বিক্রিয়াশীল আর খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যেতে পারে। সেই কারণে এই ধাতুগুলোকে জারণ প্রতিরোধ যাতে হয় তার জন্য কেরোসিনে নিমজ্জিত করে রাখা হয়, কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা একটু আগেই বলছিলাম 11। নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোন গ্রন্থি মাস্টার গ্রন্থি নামেও পরিচিত? এর মধ্যে মাস্টার গ্রন্থি কোনটাকে বলা হয়? পিটুইটারিকে বলা হয় মাস্টার গ্রন্থি। একটা অন্তঃক্ষরা গ্রন্থি, আর অন্তঃক্ষরা গ্রন্থি রক্ত প্রবাহের মধ্যে সরাসরি হরমোনগুলোকে নিঃসৃত করে রক্ত প্রবাহের মধ্যে দিয়ে। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্রন্থি বলা হয় কারণ এটা বেশিরভাগ হরমোন অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর কার্যকলাপগুলোকে নিয়ন্ত্রণ করে। এটা গ্রোথ হরমোন, প্রোল্যাকটিন, TSH এই সবগুলো উৎপাদন করে। অ্যাড্রিনাল, বৃক্করস থেকে মানে নোরা অ্যাড্রিনালিন, কর্টিসল এগুলো। অগ্নাশয় থেকে গ্লুকাগন, ইনসুলিন খরিত হয়। হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রফিন খরিত হয়। নেক্সট, নিম্নের কোনটি প্রাণী শ্রেণীবিন্যাসের সঠিক ক্রমানুক্রম? প্রাণী শ্রেণীবিন্যাসের সঠিক ক্রমানুক্রম হচ্ছে পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ আর প্রজাতি। কার্ল লিনিয়াস এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নামকরণ করেছেন। কার্ল লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তারপরে গতির দ্বিতীয় সমীকরণটি নিম্নলিখিত কিসের মধ্যে সম্পর্ককে ব্যক্ত করে? অবস্থান সময়। দেখো, বল প্রযুক্ত না করে কোনো গতিশীল বস্তুর অন্তিম বেগ, সরণ, সময় ইত্যাদি নির্ণয় করার জন্য গাণিতিক সমীকরণ হচ্ছে আমাদের এই তিনটের দ্বারা করা হয়। v equals to u plus at, s equals to ut plus half at square, v square equals to u square plus 2as। ঘরের সাধারণ উষ্ণতায় কোন অধাতু তরল অবস্থায় থাকে? ব্রোমিন। ব্রোমিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 35 আর এর সংকেত Br। পারদ হচ্ছে একমাত্র ধাতু যেটা সাধারণ উষ্ণতায় তরল থাকে। আর সালফার হলো অধাতু এবং ক্যালসিয়াম হলো ধাতু এবং এরা স্বাভাবিক উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে। ভারতীয় রেলের সর্বাধিক আয়ের উৎস কোনটি? মালপত্র। ভারতীয় রেল পৃথিবীর অন্যতম বৃহত্তম নিয়োগকর্তা।
ভারতীয় রেল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন IRCTC জাতীয় ই গভর্নেন্স পুরস্কারের বিশেষ জুরি পুরস্কার পায় 2018 সালে। ভারতীয় রেলে ইউনেস্কোর 4টে বিশ্ব ঐতিহ্যপূর্ণ স্থান রয়েছে। দার্জিলিং হিমালয়ান রেল, যেটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। মুম্বাইয়ের CSMT, যেটা 2004 সালে তালিকাভুক্ত হয়। নীলগিরি পার্বত্য রেল 2005 সালে তালিকাভুক্ত হয়। কালকা সিমলা রেল 2008 সালে। তারপরে যখন আলো কোনো মসৃণ ও চকচকে পৃষ্ঠের উপর আপতিত হয় তখন ড্যাশ প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলন ঘটে। প্রতিফলনের সূত্র হচ্ছে প্রতিফলন কোণ আপাতন কোণের সমান। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব একই তলে থাকে। যখন আলোক রশ্মি একটি মসৃণ সমতলের উপর আপতিত হয় তখন তাকে নিয়মিত প্রতিফলন বলে। আর যখন তলে আপতিত হওয়ার পর আলোক রশ্মি নানান কোণে প্রতিফলিত হয় তখন তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে। এই প্রশ্নটা আজকে তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক। এইটা তোমরা ম্যাথটা করে আমাকে পরের দিন জানাবে। আজকে তোমাদের এই কটা কোয়েশ্চেনে আমি রেখেছি। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর এই বুলেট ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট।